প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ে সাপ্তাহিক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সরাসরি ডাক্তার এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি জানাতন্য নাইমা। দর্শক, চোখ আমাদের দেহের একটি সংবেদনশীল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। বিভিন্ন অবহেলার কারণে আমাদের চোখে দেখা যায় নানা ধরনের সমস্যা। ছোট থেকে শুরু করে বড় যে কোনো ধরনের মানুষই কিন্তু চোখের সমস্যায় ভুগতে পারেন। আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, যে চোখের নানা সমস্যার কারণ, তার প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে। দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, ফ্যাকো ও রেটিনা সার্জন, ভিশন আই হসপিটাল, ঢাকা। দর্শক, আমরা শুধু একাই কথা বলবো না, আপনারাও কিন্তু চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, একটু জানতে চাই ফার্স্টেই যে আসলে কোন কোন ধরনের চোখের সমস্যা নিয়ে মানুষ আপনাদের কাছে সাধারণত এসে থাকেন? আমাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা সাধারণত আসেন। যেমন বয়সভেদে যদি আমি চিন্তা করি, একজন নবজাতক শিশু থেকে শুরু করে কিশোর, তারপর বয়স্ক, সব শ্রেণীর মানুষই আমাদের কাছে বিভিন্ন চোখের সমস্যা নিয়ে আসেন। যেমন একজন নবজাতক শিশু, তিনি সে তো বলতে পারছে না যে তার চোখের কী প্রবলেম হয়, কিন্তু সে যদি 35 সপ্তাহের পূর্বে জন্ম নেয় এবং 1500 গ্রামের চেয়ে কম জন্ম নেয়, তাহলে সে নবজাতক শিশুটি কিন্তু অন্ধ হতে পারে। আচ্ছা। আবার যে শিশুটি কিশোর দূরে গিয়ে বা কাছে গিয়ে টেলিভিশন দেখে বা ব্ল্যাকবোর্ড দেখে, তাদেরও সমস্যা হতে পারে। আবার বয়স্ক যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে এবং বয়সের কারণে কিন্তু আপনার চোখে ছানি পড়তে পারে, ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। এই বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে আমাদের কাছে শান্ত রোগীরা আসেন। অনেকগুলো দিক আসলে আপনি তুলে ধরেছেন। স্যার, এখন একটু জানতে চাই যে আসলে এই যে চোখের ছানির কথা আপনি বলছিলেন, চোখের ছানি বলতে আসলে কি বোঝায় এবং এটা আসলে কতটা ভয়াবহ? এখনও বিশ্বে চোখের ছানিজনিত কারণে অন্ধত্বের পরিমাণ কিন্তু অনেক বেশি, অনেক বেশি। সম্ভবত প্রথমত 1 নম্বর স্থান দখল করে আছে। চোখের ছানি কি, তার আগে আমি একটু বলি আমরা কিভাবে দেখি। আমাদের চোখে যখন একটা আলোকরশ্মি পড়ে, আমাদের কাছে যে অংশটা দেখতে পাচ্ছেন, একটা কর্নিয়া যেটা কালো দেখা যাচ্ছে, সেটা কিন্তু কালো নয়, এটা একটা স্বচ্ছ একটা জিনিস। সেখানে যখন পড়ে, তারপর পিছনে থাকে লেন্সে গিয়ে আলোকরশ্মিটা আপনার প্রসারিত হয়, হয়ে যখন আপনার রেটিনায় গিয়ে পড়ে, রেটিনা হচ্ছে আমাদের চোখের পিছনের একটা অংশ, যে রেটিনার হচ্ছে একটা আয়নার মতো একটা স্বচ্ছ একটা জিনিস, সেখানে একটা ছবি তৈরি হয়। সেই ছবিটা যখন একটা নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যায়, তখন আমরা একটা জিনিসকে দেখি। তার মানে আমার জার্নিটা শুরু হচ্ছে আলোকরশ্মির চোখের কর্নিয়া থেকে শুরু করে রেটিনা হয়ে আমাদের মস্তিষ্ক পর্যন্ত। এখন আমি যে লেন্সের কথাটা বললাম, যে লেন্সটা হচ্ছে একটা স্বচ্ছ একটা জিনিস, কিন্তু কোনো কারণে যদি এই লেন্স অথবা লেন্সের আবরণে যদি কোনো অস্বচ্ছতা দেখা দেয় বা ঘোলা হয়ে যায়, তাকে আমরা সাধারণত চোখের ছানি বলি। এই ছানিটা বিভিন্ন বয়সে হতে পারে। যেমন আপনার নবজাতক যে শিশু, সে কিন্তু মায়ের পেট থেকে চোখে ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আবার আঘাতজনিত কারণে যে কোনো বয়সে চোখে ছানি হতে পারে, কিন্তু সবচেয়ে কমন হচ্ছে বয়সের কারণে। যাদের বয়স 45-এর বেশি বা 50-এর বেশি, তাদের চোখে অটোমেটিক্যালি, যেমন আমাদের চুলদারি সাদা হচ্ছে, চামড়া ভাঁজ পড়ছে, ঠিক তেমনি আমাদের চোখের লেন্সটা ঘোলা হতে পারে। এই ঘোলা হয়ে যাওয়াটাকে বা ওর আবরণটা গলে হয়ে যাওয়াটাকেই আমরা সাধারণত ছানি বলে থাকি। আরও তাছাড়াও যেমন ডায়াবেটিস আছে, ডায়াবেটিস যদি থাকে তাহলে খুব অল্প বয়সে চোখে ছানি পড়তে পারে। আবার প্রদাহজনিত কারণে চোখে ছানি পড়তে পারে, বিভিন্ন সময় চোখে ছানি পড়তে পারে। চিকিৎসা আপনারা আসলে কিভাবে দিয়ে থাকেন? এখন সেটা যদি ছানিটা যদি অল্প হয়, তাহলে আমরা প্রাথমিকভাবে চেষ্টা করি যে চশমা দিয়ে সাধারণত এটা কারেকশন করার জন্য। কিন্তু ছানিটা যদি বেশি হয়, যদি দেখা যাচ্ছে যে চশমা দিয়ে বা কন্ট্যাক্ট লেন্স দিয়ে সেটা সম্পূর্ণ হচ্ছে না, তখন ছানি অপারেশন করতে হয়। আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে বলছি যে ছানি রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করা। এখন আমরা সবচেয়ে আধুনিকতম অপারেশন করি, যেমন এই যে ফেক অপারেশন। ফেক অপারেশন করি আমরা, চোখে কোনো ইঞ্জেকশন দিই না, চোখে শুধু একটা ড্রপ দিয়ে অপারেশন করছি, চোখে হাসপাতালে রোগী থাকতে হচ্ছে না। তারপর পাশাপাশি হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে আমাদের চোখে কোনো ব্যান্ডেজ পর্যন্ত দিতে হয় না। আমরা 5 মিনিট আগে একজন রোগী যখন কিছুই দেখতে পাচ্ছে না, আমরা অপারেশন করতে হয়তো আমাদের 10 থেকে 12 মিনিট সময় লাগে। 12 মিনিট পরে রোগী পৃথিবীটা দেখতে পাচ্ছে, সমস্ত পৃথিবীটা দেখতে পাচ্ছে, প্রকৃতিকে দেখতে পাচ্ছে, তো তার খুশি আনন্দ অনেক বেশি। সো আমি বলবো যে চোখের ছানি, আরেকটা হচ্ছে যে চোখের এসআইসিএস যদি অনেক বেশি পেকে যায়, তাহলে আমাদের এসআইসিএস করতে হয়। আমাদের চোখের যে লেন্সটার মাপটা হচ্ছে 9 মিলিমিটারের মতো, তার মানে আমরা ফেক অপারেশন করছি 1.2 মিলিমিটার থেকে 2 মিলিমিটার পর্যন্ত। কিন্তু যদি এসআইসিএস করতে হয়, কেটে করতে হয়, পুরো লেন্সটাকে বের করে নিয়ে আসা হয়,
তাহলে হচ্ছে 9 মিলিমিটার কাটতে হয়। আচ্ছা। সো আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ফেক অপারেশন করি, যেহেতু 1.2 মিলিমিটার আমরা একটা ছিদ্র করি, আমরা লেন্সটাকে গলিয়ে মেশিনের মাধ্যমে নিয়ে আসি, সেখানে আমরা একটা ফোল্ডেবল লেন্স দিতে পারি, ভালো আধুনিক অনেক উন্নত লেন্স আমরা ভিতরে দিতে পারি। কিন্তু আমরা যদি SICS করি তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেক হার্ড লেন্স দিতে হয়, 9 মিলিমিটার কেটে একটা হার্ড লেন্স দিতে হচ্ছে। আমি আরেকটা কথা বলি যে অনেকে আছেন যে আমার চোখে ছানি পড়ছেন, চিকিৎসক বলছেন যে অপারেশন করতে, কিন্তু অনেক রোগী ভয় পেয়ে অপারেশন করেন না। আমি তাদেরকে উদাহরণ দিই যে দেখেন, একটা আম গাছের পাতা যদি দীর্ঘদিন গাছে থাকে এবং মানে পেকে যায়, তাহলে কি হবে, যে কোনো মুহূর্তে ঝরে পড়ে যেতে পারে, আম গাছের পাতাটা ঝরে পড়ে যেতে পারে। তো আপনার চোখের ছানিটা যদি বেশি পেকে যায়, তাহলে দেখা যাচ্ছে চোখের প্রেশার বেড়ে গিয়ে আপনার অনেক সময় লেন্সটা ড্রপ করতে পারে, তাহলে একজন মানুষ কিন্তু অন্ধত্বের শিকার হতে পারে। সো চোখের ছানি হতেই পারে, বয়সের কারণে হতে পারে, এবং বাচ্চাদের হতে পারে, ডায়াবেটিসের কারণে অল্প বয়সে হতে পারে। যে কারণেই হোক, যদি আপনার চিকিৎসক যদি বলে যে আপনার চোখের ছানি অপারেশন করতে হবে, তাহলে আপনি অতি দ্রুত আপনার চোখের ছানিটা অপারেশন করে নেবেন, তাহলে অন্ততপক্ষে আপনি অন্ধত্বের শিকার হবেন না। ওকে স্যার, চোখের ছানি অপারেশনের পরে কি কোনো আলাদা করে যত্নের প্রয়োজন রয়েছে কিনা? হ্যাঁ, যত্নের প্রয়োজন আছে। আমরা সাধারণত বলি যে 2 সপ্তাহ পর্যন্ত চোখে কোনো পানি দেওয়া যাবে না, চোখে একটা কালো চশমা পড়তে হবে। কারণ হচ্ছে যে যখন হঠাৎ করে এতদিন পর্যন্ত একটা মানে ঘোলা লেন্স আমার চোখটাকে ঢেকে রাখছে, আমি যখন একটা ক্লিয়ার লেন্স দিব, তখন হঠাৎ করে আলোর দিকে তাকাতে উনি একটু অস্বস্তি ফিল করেন। আমরা সাধারণত 1 মাস চোখে আমরা একটা কালো চশমা দিতে বলি, পানি দিতে নিষেধ করি, আর চোখটাকে চুলকাইতে বা আপনার যে অনেক সময় যে কসলাইতে আমরা নিষেধ করি। আপাতত কিছুদিন আমরা একটু ভারী কাজটাকে একটু না করতে বলি, যেমন আমরা সেজদা দিয়ে নামাজ পড়াটাকে আমরা বলি যে কিছুদিন সেজদা দিয়ে নামাজ না পড়ে আপনি একটু ইশারায় নামাজটা পড়েন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার কারণে কিছু কমপ্লিকেশন হতে পারে, হবে যে তা না, হতে পারে। যেমন আপনার চোখে একটা প্রদাহ হতে পারে, নাম এন্ডোফথ্যালমাইটিস। এন্ডোফথ্যালমাইটিসের কারণে কিন্তু একজন মানুষ কিন্তু অন্ধ হতে পারে। সো যদি কোনো কারণে চোখ লাল হয়, চোখ ব্যথা হয় এবং চোখ দিয়ে আপনার চোখের পাতা ফুলে যায়, তাহলে অবশ্যই যে সার্জন আপনার চোখের ছানি অপারেশন করেছেন তার সাথে অতি দ্রুত যোগাযোগ করার জন্য আমরা সাধারণত অনুরোধ করি রোগীদের। স্যার, চোখের লাল হওয়ার ব্যাপারে আপনি বলছিলেন, চোখের লাল হওয়া মানে কি ইনফেকশন বোঝায় চোখের? না, চোখের লাল কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। যেমন মানে অনেক সময় চোখের পিছুটি হয়, নর্মাল মানুষের চোখের পিছুটি হয়, যেমন এটাকে বলে কনজাংটিভাইটিস বা অনেকে চোখ ওটা বলে। তো কনজাংটিভাইটিস কিন্তু 3 ধরনের আছে। একটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, একটা হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস, একটা হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। যদি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয় তাহলে দেখা যাচ্ছে চোখে পিছুটি পড়ে এবং চোখের পাতাটা বন্ধ হয়ে যায়। আর ভাইরাল কনজাংটিভাইটিস চেনার উপায় হচ্ছে যে আপনার চোখ লাল হবে, চোখ দিয়ে পানি পড়বে এবং চোখে ব্যথা হয়। আর অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেটা হচ্ছে, সেই অ্যালার্জিক কনজাংটিভাইটিসের কারণে দেখা যাচ্ছে চোখ চুলকায়। তো এই উপসর্গগুলি নিয়ে যখন আমাদের কাছে আসে, আমরা পরীক্ষা করে দেখি যে তার ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস না ভাইরাল কনজাংটিভাইটিস না অ্যালার্জিক কনজাংটিভাইটিস। তো যদি আমরা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস বা অ্যালার্জিক মানে ভাইরাল কনজাংটিভাইটিস হয়, তাহলে আমরা যেমন অ্যান্টিবায়োটিক ড্রপ বা অ্যান্টিভাইরাল আমরা ওষুধ দিই। কিন্তু যদি আপনার অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়, অ্যালার্জিক কনজাংটিভাইটিসের কারণে চোখ যদি চুলকায়, তো আমরা একটা স্টেরয়েড দিই। কিন্তু স্টেরয়েডটা আমরা 5 দিন, 7 দিন বা 10 দিন বা 14 দিনের জন্য দিই এবং তাকে আমরা একটা ফলো আপে রাখি। কিন্তু দুঃখজনক হলো যে যখন রোগী স্টেরয়েড ড্রপটা দেওয়ার ফলে তার চোখে চুলকানোটা কিন্তু কমে যায়, রোগী আর তখন আমাদের কাছে আসে না, চিকিৎসকদের কাছে আসে না। যখনই চোখ চুলকায় তখনই তিনি এই স্টেরয়েড ড্রপটা দিতে থাকেন। কিন্তু বারবার যখন স্টেরয়েড ড্রপ দিতে থাকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি, যার ফলে দেখা যায় যে স্টেরয়েড ইনডিউসড গ্লুকোমা নামে একটা শব্দ আছে, মানে চোখের প্রেশার বেড়ে যায়। স্টেরয়েডের কারণে চোখের প্রেশার বেড়ে যাচ্ছে, বারবার ড্রপ দিচ্ছে, চোখের প্রেশার বেড়ে যায়। এই প্রেশার বেড়ে যাওয়ার জন্য যে গ্লুকোমা হলো স্টেরয়েড ইনডিউসড গ্লুকোমা, এই গ্লুকোমার কারণে কিন্তু একটা বাচ্চা কিন্তু অন্ধত্বের শিকার হতে পারে। তাই আমি অনুরোধ করি যে যারা চোখ চুলকায়, চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো স্টেরয়েড ড্রপ আপনার চোখে দিবেন না। আরও অনেকগুলি কারণ আছে চোখ লাল হওয়ার, যেমন আপনার চোখে প্রদাহ, ইউভিটিস নামে একটা শব্দ আছে, ইউভিটিসের কারণে হতে পারে। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা নামে একটা শব্দ আছে, সেই কারণে আপনার চোখ লাল হতে পারে। কিন্তু আরেকটা কারণ হতে পারে, সেটা হলো ড্রাই আই। ড্রাই আই মনে করেন আমরা এখন অনেকটা ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছি, আমরা মোবাইল বেশি পরিমাণে ব্যবহার করছি, ল্যাপটপ বেশি পরিমাণে ব্যবহার করছি। একটা জিনিস চিন্তা করেন যে নর্মালি আমার চোখের পলক পড়ে 1 মিনিটে সাধারণত 24 থেকে 25 বার নর্মালি। কিন্তু আমি যদি একটা ডিভাইসের দিকে তাকায় থাকি, যেমন একটা মোবাইলের দিকে তাকায় থাকলাম বা একটা ল্যাপটপের দিকে তাকায় থাকলাম, তখন দেখা যাচ্ছে যে আমি কাজ করছি কিন্তু আমার চোখের পলকটা কিন্তু পড়ছে না। এই যে চোখের পলকটা যে পড়ছে না, তার ফলে কি হচ্ছে, চোখের যে পানি থাকে সেই পানিটা কিন্তু আপনার কন্টিনিউয়াস কিন্তু বাষ্প হয়ে চলে যাচ্ছে। এই যে বাষ্প হয়ে চলে যাওয়ার জন্য কিন্তু আমাদের চোখ কিন্তু শুষ্ক হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে।
এই ড্রাইনেসের কারণে কিন্তু আমার চোখ লাল হতে পারে। চোখে অনেকেই আমাদের কাছে আসে বলে যে স্যার আমার চোখ ঘুম ঘুম ভাব আসে এবং চোখ জ্বালাপোড়া করে এবং মনে হয় আমার চোখে যেন ফরেন বডি সেন্সেশন হয়, যে আমার চোখে মনে হয় কি যেন পড়েছে এরকম হতে পারে। আবার অনেকে আছে চোখ দিয়ে পানি পড়তে পারে, হ্যাঁ, তো মাথা ব্যথা হতে পারে, চোখ ব্যথা হতে পারে। এই উপসর্গগুলি যখন আমাদের কাছে নিয়ে আসে, আমরা যখন স্লিট ল্যাম্পের মাধ্যমে রোগীর চোখ পরীক্ষা করি, যদি দেখি তার ড্রাইনেস হয় তাহলে তাকে আমরা ড্রাইনেসের জন্য কিছু উপদেশ দিই এবং আমরা কিছু চিকিৎসা দিই। ড্রাইনেসটা কিন্তু আমাদের দেশে খুবই কমন। এই জন্য আমি বলবো যে অতিরিক্ত পরিমাণে ডিভাইস ব্যবহার করা কোনোভাবেই উচিত না। যদি ডিভাইস ব্যবহার করতেই হয়, যেমন যারা ল্যাপটপ নির্ভর চাকরি করছেন বা ল্যাপটপের উপর ডিপেন্ডেন্ট, তাদের তো ল্যাপটপ ব্যবহার করতেই হচ্ছে। তাদেরকে তো আমার একটা পরামর্শ থাকবে যে 20-20-20 একটা রুলস আছে। রুলসটা হচ্ছে কি যে আপনি যদি 20 মিনিট কাজ করেন, আমি আবারও বলছি, যদি আপনি 20 মিনিট কাজ করেন ল্যাপটপে, তাহলে 20 সেকেন্ড চোখটাকে বন্ধ করে রাখবেন। আচ্ছা, 20 মিনিট কাজ করেছেন, 20 সেকেন্ড চোখটাকে বন্ধ করে রাখবেন, অথবা 20 ফিট দূরে কোনো একটা জিনিসের দিকে আপনি তাকাবেন। যার ফলে কি হবে যে আপনার চোখটা শুষ্ক হবে না। যদি তারপরে অনেকক্ষণ আপনাকে কাজ করতে হচ্ছে, 1 থেকে 1.5 ঘন্টা কাজ করতে হচ্ছে, আপনি একটু হেঁটে আসবেন, চোখে একটু পানি দিবেন। আর আমাদের কাছে যখন চিকিৎসকদের কাছে আসে, আমরা একটা গ্রেড দেখি যে কোন গ্রেডে আছে, সেই অনুসারে আমরা সাধারণত কিছু আর্টিফিশিয়াল টিয়ার দিই। মার্কেটে আপনার অনেক আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যাচ্ছে, সেই আর্টিফিশিয়াল টিয়ার দিই, যার ফলে অন্ততপক্ষে তিনি এই অস্বস্তি বোধটা করেন না। একটু জানতে চাই যে ডায়াবেটিসের কারণে কি কি ধরনের চোখের সমস্যা হতে পারে? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বর্তমানে বিশ্বে ডায়াবেটিসের পরিমাণ অনেক বেড়ে গেছে, সেই তুলনা আমাদের দেশেও। ডায়াবেটিসের অসচেতনতা এবং প্রপারলি নিয়ন্ত্রণ না করার কারণে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাকে বলে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অথবা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আপনার 5 বছরের চেয়ে বেশি আছে, তার সাথে যদি রক্তশূন্যতা থাকে, অনেক আছে যে রক্তশূন্যতায় ভুগছেন, কিডনিতে কোনো সমস্যা থাকে, বা যাদের কোলেস্টেরল বেশি, লিপিডিমিয়া, হাইপার লিপিডিমিয়া আছে, এবং বিশেষ করে প্রেগন্যান্সির সময় যদি আপনার প্রপার পরিচর্যা যদি না হয়, তাহলে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের কারণে মানুষ কিন্তু অন্ধত্বের শিকার হতে পারে। আচ্ছা, তো ডায়াবেটিসের কারণে আপনার আমাদের চোখের পাতা আছে, চোখের পাতায় ঘন ঘন প্রদাহ হতে পারে, চোখের কর্নিয়াতে ড্রাইনেস হতে পারে, চোখ শুকিয়ে যেতে পারে, বারবার চশমার পরিবর্তন করতে হতে পারে, অনেক সময় বারবার চশমার পরিবর্তন করতে হয়। আবার ডায়াবেটিসের কারণে যে সবচেয়ে ভয়াবহতম যে জিনিসটা হচ্ছে যে চোখের রেটিনায় রক্তক্ষরণ হয়, রেটিনা ছেড়ে যায়, রেটিনা শুকিয়ে যায়, একজন মানুষ কিন্তু অন্ধত্বের শিকার হয়। আবার ডায়াবেটিসের কারণে অল্প বয়সেই চোখের ছানি হতে পারে, চোখে গ্লোকোমা হতে পারে, চোখে প্রেশার বেড়ে যেতে পারে। তো কখন ডক্টরের কাছে যাওয়াটা খুব জরুরি? যখন আসলে কি যে ডায়াবেটিস যাদের থাকে, আমি আপনার মাধ্যমে সবাইকে বলবো, যাদের ডায়াবেটিস আছে, বৎসরে অন্ততপক্ষে একবার, আচ্ছা, বৎসরে অন্ততপক্ষে একবার একজন চক্ষু বিশেষজ্ঞ অথবা একজন রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে চোখটাকে পরীক্ষা করাবেন। আপনার মাধ্যমে আবারও বলছি জোর দিয়ে, যাদের ডায়াবেটিস আছে তারা বৎসরে অন্ততপক্ষে একবার আপনি একজন রেটিনা বিশেষজ্ঞ বা যে কোনো চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে চোখের রেটিনাটা একটু পরীক্ষা করাবেন। এই ধরনের সমস্যা যদি হয়েই যায় তখন সেই ক্ষেত্রে তারা কি করবে? এটা আমরা সাধারণত যদি ডায়াবেটিস থাকে, আমরা যারা রেটিনা বিশেষজ্ঞ আছি, আমাদের কাছে যখন আসে আমরা তখন চোখের মনিটাকে বড় করি, একটা পরীক্ষা করি স্লিট ল্যাম্পের মাধ্যমে, বা আমাদের ইনডাইরেক্ট অফথালমোস্কোপি আছে, তার মাধ্যমে আমরা চোখের রেটিনাটাকে আমরা দেখতে চেষ্টা করি। রেটিনাটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে আমাদের চোখের পিছনের একটা অংশ, যেটা একটা স্বচ্ছ একটা জিনিস, আয়নার মতো স্বচ্ছ। সেই আয়নার মতো স্বচ্ছ রেটিনায় যখন আলোকরশ্মিটা পড়ে, যখন আমাদের মস্তিষ্কে যে আলোকরশ্মিটা, তখনই আমরা শান্ত একটা জিনিসকে দেখতে পাই। কিন্তু ডায়াবেটিসের কারণে আমাদের যে রেটিনার যে রক্তের নালীগুলি থাকে, সেই রক্তের নালীগুলি বন্ধ হয়ে যায়। এখন মনে করেন আপনার এই রক্তের নালীটা এখানে বন্ধ হয়ে আছে, যার ফলে এই রেটিনার যে অংশটুকু সে খাবার দেওয়ার কথা ছিল, নিউট্রিশন দেওয়ার কথা ছিল, সে কিন্তু নিউট্রিশনটা দিতে পারে না, যার ফলে রেটিনাটা আপনার শুকিয়ে যায়। এই যে শুকিয়ে যাওয়ার জন্য এক ধরনের পদার্থ রিলিজ হয়, তার এখানে অক্সিজেনের ডিমান্ড কমে যায়। এই পদার্থটা হচ্ছে VEGF, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। সেই কাজটা করে আপনার নতুন নতুন রক্তের নালী তৈরি করে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে মায়ের পেটে যদি একটা বাচ্চা 2 মাস যদি থাকে, গর্ভ থেকে 2 মাস পর যদি বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়, তাহলে এই বাচ্চাটা কিন্তু কখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। 2 মাসের সময় বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল, বাচ্চাটা মায়ের পেটে থাকার কথা ছিল 9 মাস বা 10 মাস, কিন্তু সে 2 মাসের সময় হয়ে গেলে স্বাভাবিক লাইফ লিড করতে পারে না। ঠিক তেমনি যে রক্তের নালীটা রেটিনায় তৈরি হলো, সেই রক্তের নালীটা হচ্ছে অপরিপক্ক, সেটা ইম্যাচিউর একটা রক্তের নালী, এবং সেই রক্তের নালীগুলি তৈরি হচ্ছে আবার বারবার ছিঁড়ে যাচ্ছে। যার ফলে কী হয় যে রেটিনায় যে স্বচ্ছতাটা ছিল, সেই স্বচ্ছতাটা থাকে না, সেখানে রক্ত জমে থাকে, পানি জমে থাকে, লিপিড প্রোটিন জমে থাকে, যার ফলে স্বচ্ছতাটা থাকে না, একজন মানুষ অন্ধত্বের শিকার হয়। আমরা সেক্ষেত্রে সাধারণত আমরা যে কাজটুকু করি সেটা হচ্ছে যে বিস্তারিত শুনবো, আমাদের একজন দর্শক রয়েছেন ফোনে। ওকে,
দর্শক কে বলছেন, আপনার নাম বয়স বলে প্রশ্ন করুন। জি, আমি পাইন ফারুক আহমদ, বাগেরহাট। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার গত 1 বছর ধরে, অর্থাৎ গত জুলাই মাস থেকে আমার একটা চোখে সামান্য ময়লা ময়লা মনে হচ্ছিল। ময়লাটা কোনো প্রকারে শেষ হয় না। তারপর আমি নিকটস্থ ডাক্তারের কাছে গেলাম, পরামর্শ নিলাম। তা আমার দুটো চোখে দুইটা মাছির মতো 1 ফুট অথবা তার একটু কম দূরে সবসময় ঘুরে বেড়াচ্ছে। তখন ডাক্তার সাহেব বললো যে আপনার চোখে সামান্য একটু পানি জমেছে। তা উনি আমাকে ল্যাকটিজেল আর হচ্ছে অপ্টোপেনার টিএস ড্রপ দিছিল এবং লুজিনটা ক্যাপসুল দিছিল 3 মাস খেতে। আমি 3 মাস খাইছি, কিন্তু ওই দুটো মাছি নিরাময় হচ্ছে না। নিরাময়ের কোনো উপায় বা পরামর্শ আছে কি? ওকে, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। আপনি আপনার কি আমাদের সাথে ডায়াবেটিস আছে? মাছির মতো দুটো ঘুরে বেড়াচ্ছে। আপনার কি ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ? ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ডায়াবেটিস এভারেজ সবসময় 9-8 থাকে। আচ্ছা, তার মানে ওনার ডায়াবেটিস আছে। ওকে, থ্যাংক ইউ। আর প্রেশার সবসময় নরমাল থাকে। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে, আপনি আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আমি এই ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম যে ডায়াবেটিস যাদের থাকে, ডায়াবেটিস জনিত কারণে আমাদের চোখের যে রেটিনার যে রক্তের নালীগুলি থাকে, সেই রক্তের নালীগুলি সাধারণত বন্ধ হয়ে যায়। তো যদি রক্তের নালীগুলি বন্ধ হয়ে যায়, তখন সেখানে রেটিনায় রক্ত শূন্যতা দেখা দেয় বা অক্সিজেনের শূন্যতা দেখা যায়। এক ধরনের ভিজিএফ নামে একটা পদার্থ রিলিজ হয়, যে কথাগুলো আমি আগেই বলেছিলাম। তো আমি যে কথাটা বলতে চাই যে যদি আপনার রেটিনায় রক্তক্ষরণ হয়ে থাকে, তখন এই রক্তক্ষরণটা আমাদের চোখের পিছনে যে সামনে যে ভিট্রিয়াস নামে একটা পদার্থ থাকে, সেই রক্তটা সাধারণত ভিট্রিয়াসে আপনার ঘোরাফেরা করে। তখন মনে হয় যে চোখের সামনে মশা মাছি বা মাকড়সার জাল এরকম কিছু হয়। তো এইসব ক্ষেত্রে আমি সাধারণত অনুরোধ করব যে আপনি একজন নিকটস্থ রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে আপনার চোখের রেটিনাটা একটু পরীক্ষা করান। আমরা সাধারণত এইসব ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি যে তার চোখে কোনো পানি জমেছে, যেমন যে উনি বলেছেন চোখে পানির কথা বলছেন, যদি কোনো পানি জমে থাকে, যেমন আপনার ওসিটি মেকুলা করলে আমরা বুঝতে পারবো যে কোনো মেকুলাতে কোনো পানি জমে আছে কিনা। যদি মেকুলা পানি জমে থাকে, তাহলে আমরা এক ধরনের ইঞ্জেকশন দিই, যেমন আপনার এভাস্টিন, লুসেন্টিস, ভেভিসমো, বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিয়ে চোখের পানিটাকে, যে পানিটা জমে থাকে মেকুলায়, সেই মেকুলাটাকে আমরা আপনার শুষ্ক করে দিই। তো আমি রোগীদেরকে অনেক সময় বলি এবং আপনাকেও বলছি যে এই শুষ্কতা, যদি মেকুলা যদি পানি জমে থাকে, আমি উদাহরণ দিই যে মনে করেন একটা বন্যার পানি যদি আপনার একটা ধান গাছের উপর 2 মাস থাকে, তাহলে আপনার ধান গাছটা কিন্তু আপনার সাধারণত জীবিত থাকে না। ঠিক তেমনি যদি আপনার মেকুলার মধ্যে পানি জমে থাকে, আপনি যদি সঠিক সময়ে সেই চিকিৎসাটা না করেন, ইঞ্জেকশনটা যদি না দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ধান গাছটা যেরকম মরে যায়, ঠিক তেমনি আপনার রেটিনার কোষগুলো আপনার মরে যায়। সো আমি দর্শক আপনাকে আমি অনুরোধ করব যে আপনি একজন নিকটস্থ রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে একটু রেটিনাটা একটু পরীক্ষা করান। তাদের ক্ষেত্রে আমি আবার একটু বলছি যে যদি আমরা এনজিওগ্রাম করি, এফএফএ করি, এফএফএ করে দেখি যে যদি রেটিনা আপনার শুকিয়ে যায়, তাহলে আমরা লেজার দিই। যদি আপনার তার চেয়েও বেশি হয় যে রেটিনা ছিঁড়ে যাচ্ছে, তাহলে আমরা সাধারণত রেটিনা বিশেষজ্ঞ যারা আছে বা রেটিনার সার্জন যারা আছে, আমরা সাধারণত আমরা অপারেশন করি, যাতে অন্তত পক্ষে ডায়াবেটিস জনিত কারণে একজন মানুষ অন্ধত্বের শিকার না হতে পারে। একজন রেটিনা বিশেষজ্ঞের কাছে যাওয়াটা খুবই জরুরি। খুবই আমাদের জরুরি। আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে বলছেন, আপনার নাম বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো দর্শক হ্যালো? আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমি এক সময় আমি এক সময় মনে করবেন আমি পত্রিকা রেগুলার নিয়মিত পত্রিকা পড়তে আমার কোনো অসুবিধা হতো না, বুঝছেন। আচ্ছা, ক্লিয়ারলি ভাবে আমি পত্রিকা পড়তে পারতাম। এখন বর্তমানে পত্রিকা পড়তে আমার অনেক কষ্ট হয়। তারপরে মোবাইলের মেসেজগুলো আমি ইনবক্সের মেসেজগুলো ক্লিয়ারলি আমি দেখি না, আমার ব্যবসা লাগে, কথা বুঝছেন। তো আপনার বয়স কত? কিছুদিন আগে আপনার এখানে বয়স আমাদের কত, এলাকাতে, দর্শক? আমি চট্টগ্রামের মিরিশা থেকে বলছি, একটা স্কুল একটা চক্ষু ডাক্তার একটা মেডিকেল ক্যাম্প গত 1.5 বছর আগে মেডিকেল ক্যাম্পে এখানে গেছিলাম। আমাকে চোখের এই কথাগুলো বলার পরে আমাকে একটা চশমা দিয়েছে। ওই চশমাটা এখন আগের মতো দেখি না, একটু অসুবিধা লাগে আর কি। তো এখন এটা থেকে আমার মুক্তি হওয়ার উপায়টা কি? ওকে দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের অতিথি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ। স্যার, উনি মেবি ঝাপসা দেখছে এবং চশমার পাওয়ারটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলেন, বলেন। সম্মানিত দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রথমত হচ্ছে যে আমাদের যখন বয়স হয়, যখন একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে,
সে কিন্তু আপনার কাছের জিনিসটা দেখতে পায়, দূরের কোনো জিনিস কিন্তু সাধারণত দেখতে পায় না। যেমন মায়ের মুখটা সে দেখতে পায়। তো যখন এই বাচ্চাটাকে মায়ের কোল থেকে অন্য কারো কোলে নেওয়া হয়, বাচ্চাটা কিন্তু কান্না করে, কারণ সে কিন্তু অন্য কোনো মুখ দেখে অভ্যস্ত না। ধীরে ধীরে আমাদের বয়স যখন বাড়তে থাকে তখন আমাদের জিরো হয় পাওয়ার। কিন্তু যখন আপনার তার চেয়ে বয়স বাড়তে থাকে, যেমন 40-এর কাছাকাছি যখন বয়স হয়, তখন সাধারণত আমরা কাছের জিনিসটা দেখতে পাই না। এই কাছের জিনিসটা না দেখার কারণ হচ্ছে যে এর আগে আমাদের চোখে যে লেন্সটা থাকে, সেই লেন্সটা সাধারণত হচ্ছে আমাদের সামনে চলে আসে। কিন্তু বয়স যখন 40 হয় তখন আমাদের শরীরে কিছু ডিজেনারেশন, কিছু পরিবর্তন হয়, আমাদের লেন্সটা সামনে আসে না, যার ফলে কাছের জিনিসটা আমরা ভালো দেখতে পাই না। তো এই ক্ষেত্রে সাধারণত আমরা এক ধরনের চশমা দিই কাছের জিনিসটাকে দেখার জন্য, রিডিং গ্লাস দিই বয়স বেঁধে। যেমন আমাদের কারো বয়স 40 আমরা +1 দিই, কারো বয়স 45 আমরা +1.5 দিই, বা কারো বয়স হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার 50-এর কাছাকাছি আমরা +2 দিই। এরকম বয়স বেঁধে আমরা সাধারণত তার চোখে পাওয়ারটা দিই। তো এখন দুইটা কারণ হতে পারে যে আপনি আপনার আবার একটু চোখের ডাক্তারের কাছে যাবেন, গিয়ে আবার আপনার চোখের চশমার পাওয়ারটা একটু মাপবেন, বা আপনার চোখের পাওয়ারটা মাপবে, যে যদি বাড়াতে হয় তাহলে আপনার চোখের পাওয়ারটাকে বাড়ায় দিবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি তারপর আপনি কম দেখেন, তাহলে এমন হতে পারে যে চোখের ছানি বয়সের কারণে আমি আগে বলেছিলাম যে বয়সের কারণে যেমন আমাদের চুলদারি সাদা হয়, চামড়ায় ভাঁজ পড়ে, ঠিক তেমনি বয়সের কারণে কিন্তু আমাদের চোখের ভিতরে যে লেন্সটা থাকে, সেই লেন্সটা কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে করে আপনার ঘোলা হতে থাকে। সো চোখের ছানিজনিত কারণে আপনার কম দেখতে পারেন। আমি আবারও একটু আপনাকে অনুরোধ করবো যে আপনার নিকটের যে একজন চক্ষু ডাক্তার আছেন তাকে দিয়ে একটু চক্ষুটা একটু পরীক্ষা করেন, ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে যাবে। ওকে স্যার, এই যে চোখের পাওয়ারের ব্যাপারে আপনি বলছিলেন, এটা আসলে যদি কেউ একটা চশমা ইউজ করে তার কতদিন পর পর সেটা চেঞ্জ করা উচিত বা ডক্টরের কাছে ফলো আপ করা উচিত? শুনুন, একটা জিনিস হচ্ছে যে প্রথমত আমি শিশুদের ক্ষেত্রেই বলি, আমাদের যে সকল শিশুরা সাধারণত আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসেন যে আমরা দূরের জিনিসটা আমার ছেলে বা আমার সন্তান দেখতে পায় না, বা টিচাররা কমপ্লেন করে যে ব্ল্যাকবোর্ডের লেখাটা সে ওঠাতে পারে না, তো তার হলো গ্রোয়িং এজ। তো তার ক্ষেত্রে হয় কি যে আপনার দৃষ্টিজনিত যে ত্রুটিগুলি থাকে, যেমন আমাদের হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, বা এস্টিগমেটিজম নামের একটা শব্দ আছে, যে এক্সিস বরাবর, এটা হলো আমাদের জন্মগত সমস্যা। যেমন একটা বাচ্চা, এটা হচ্ছে আমাদের কর্নিয়া, আর এটা হচ্ছে আমাদের রেটিনা। কর্নিয়া থেকে রেটিনার দূরত্ব হচ্ছে অ্যাভারেজ 24 মিলিমিটার। কিন্তু একটা বাচ্চা জন্মগতভাবে তার চোখের ভিতরের অংশটা একটু বড় নিয়ে জন্মগ্রহণ করতে পারে। যেমন আপনার 24 মিলিমিটারের জায়গায় সে 34 মিলিমিটার নিয়ে জন্মগ্রহণ করবে। কিন্তু এই বাচ্চাটা যখন সে স্কুলে ভর্তি হওয়ার আগে যখন একজন চিকিৎসকের শরণাপন্ন হলো, সেই চিকিৎসক তাকে একটা চশমার পাওয়ার দিবেন, কারণ তার রেটিনাটা এখানে চলে যাচ্ছে। কিন্তু যখন সে বয়স বাড়তে থাকে তখন সে লম্বা হতে থাকে, হাত পা বড় হতে থাকে, শরীরটাও বড় হতে থাকে, ঠিক তেমনি চোখের ভিতরটাও আরও বড় হতে থাকে। যেমন 24 মিলিমিটার থাকার কথা, সেই শিশুটার তার আপনার রেটিনা চলে যাচ্ছে 40 মিলিমিটারে, যার ফলে সেখানে কিন্তু আলোক রশ্মিগুলি যায় না। যার ফলে বয়স যখন বাড়তে থাকে তখন তার চশমার পাওয়ারটাও বাড়তে থাকে। নাম্বার 2 হচ্ছে যাদের গ্লোকোমা আছে তাদের কিন্তু আপনার বারবার চশমার পরিবর্তন করতে হয়। তারপর 3 নম্বর হচ্ছে ডায়াবেটিস যাদের থাকে। যেমন ডায়াবেটিসের কারণে আমাদের কি হয়, শরীরে রক্তের মধ্যে আপনার শর্করার পরিমাণটা বেড়ে যায়। শর্করার পরিমাণটা যখন বেড়ে যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে, তখন আমাদের যে চোখের ভিতর যে অ্যাকুয়াস হিউমার নামে একটা পদার্থ থাকে, তরল পদার্থ, সেখানে কিন্তু আপনার সুগারের পরিমাণটা বেড়ে যায়। সেই সুগারটা তখন আপনার চলে যায়, আপনার লেন্স তখন এটাকে গ্রহণ করে এবং পানিকে ধারণ করে, যার ফলে যে রোগী ডায়াবেটিসের কারণে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে তিনি আপনার কাছের জিনিসটা ভালো দেখতে পেতেন না, তখন তিনি হঠাৎ করে ভালো দেখা শুরু করেন। এই মুহূর্তে তিনি একটা চশমা নিলেন। আবার পরবর্তীতে যখন আপনার অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করলেন বা আপনার ইনসুলিন ব্যবহার করলেন, তখন আপনার পানিটা তো চলে গেল, যার ফলে আপনার সুগারটা আপনার অ্যাকুয়াস হিউমার থেকে বের হয়ে গেল। যার ফলে হয় কি যে আপনার তখন রোগী দেখা যাচ্ছে উল্টা কাজটা হয়। ওই মুহূর্তে যখন আবার আপনি চিকিৎসকের কাছে যান, তখন দেখা যাচ্ছে উনি তখন আরেকটা পাওয়ার দিচ্ছেন। তার মানে তার বারবার চশমার পাওয়ারটাও চেঞ্জ করতে হচ্ছে। তাহলে কি বললাম, একটা শিশু যে তার গ্রোয়িং এজ, তার বারবার চশমা চেঞ্জ করতে হচ্ছে, গ্লুকোমার কারণে চেঞ্জ করতে হচ্ছে, ডায়াবেটিসের কারণে চেঞ্জ করতে হচ্ছে। আপনি চমৎকার করে সবকিছু বলছিলেন, বাট আমাদের আসলে অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসেছেন এবং চমৎকার সব উপদেশ দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতা, আমি সবাইকে একটু বলবো যে আপনারা চোখের যত্ন নেবেন। চোখ একটা অমূল্য সম্পদ। ডায়াবেটিস যাদের থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাদেরকে এগুলো নিয়ন্ত্রণ করবেন। চোখ অযথা কসলাবেন না। ঘর থেকে যখন বের হন তখন আপনার সাধারণত একটা ফটো সানগ্লাস ব্যবহার করবেন এবং পুষ্টিকর খাবার খাবেন, রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন এবং ল্যাপটপ, মোবাইল এগুলি আপনার সীমিত আকারে আপনার ব্যবহার করবেন। স্যার অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।